রতিকান্ত বাবু, আমি আজকেই মাধবপুরের জন্য রওনা দিচ্ছি। আপনি এসে পড়েছেন, আমি একটু সাহস পাচ্ছি। নিশ্চয়ই আপনি জানেন আগে মাধবপুর ফরেস্টে কত জায়গা থেকে কত পর্যটক ঘুরতে আসতেন। পর্যটনের কারণে রোজগারও ভালোই হতো। হঠাৎ করে এই ভূতের উপদ্রব শুরু হয়েছে। দিন হোক বা রাত, ভয়ঙ্কর ভুতুড়ে আওয়াজ শোনা যাচ্ছে। রাতের বেলায় নাকি আত্মাদেরও দেখা যাচ্ছে এখানে। এই কারণে মানুষজন আমাদের মাধবপুর ফরেস্টে আসতে এখন ভয় পাচ্ছে। এই ভৌতিক ঘটনাগুলোও ঘটছে আর বেআইনিভাবে গাছগুলোও কেটে নেওয়া হচ্ছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কাল সকালে ইনভেস্টিগেশনের জন্য মাধবপুর ফরেস্টে যাব। ঠিক আছে, রাত তো এখন অনেকটাই হলো, আপনি বরং এখন বিশ্রাম নিন। রামু, ইন্দ্রজিৎ বাবুকে আমাদের গেস্ট রুমে নিয়ে যাও। ও মাই গড, এই সাদা কাপড়ে কে দাঁড়িয়ে? রামু, রামু, কি হয়েছে বাবু? একবার দেখো তো, গাছের নিচে সাদা কাপড়ে কে দাঁড়িয়ে আছে? কোথায়? গাছের নিচে সাদা কাপড়ে তো কেউ নেই ইন্দ্রজিৎ বাবু। যদি কেউ না থেকে থাকে তাহলে এই কুকুরটা কেন চিৎকার করছে? কুকুর? কোথায় কুকুর বাবু? আমি তো ওখানে কুকুর বা সাদা কাপড়ে কাউকেই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? কই দেখি তো। স্ট্রেঞ্জ, এই তো একজন ভদ্রমহিলা সাদা কাপড়ে ওখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু গেলেন কোথায়? বাবু, আমি জমিদার বাবুর বাড়িতে 10 বছর ধরে কাজ করছি, কিন্তু আপনি যেমনটা বলছেন এরকমের আগে কোনোদিন শুনিনি। আপনি আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ুন বাবু, দেখবেন ঘুমিয়ে পড়লে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে রামু, তুমি আসতে পারো। মাধবপুরের রহস্য ক্রমশ আরো বেড়েই চলেছে। তার মানে ওরা জঙ্গলের পেছন দিক থেকে গাছগুলো কেটে নিয়ে গেছে। কিন্তু রতিকান্ত বাবু তো বললেন যে এখানে রাতে ভূতে ঘুরে বেড়ায়। তারপরেও চোরা কারবারিরা এখান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। ওরা কি ভূতে ভয় পায় না? নিশ্চয়ই কিছু গন্ডগোল রয়েছে। এখানকার ফরেস্ট ইন্সপেক্টর ভুবন ঘোষালের সাথে দেখা করতে হবে। দেখি এই ব্যাপারে ওনার কি মতামত। ফরেস্ট ইন্সপেক্টর হিসেবে আপনারও তো দায়িত্ব বর্তায় ওই চোরা ব্যাপারীদের হাত থেকে এই জঙ্গলের গাছগুলোকে বাঁচানোর। আরে বাপরে, আপনি কি শোনেননি নাকি? ওই জঙ্গলে রাত্রিবেলা ভূতে ঘোরে, কাঠ চোরদের ধরতে গিয়ে শেষ পর্যন্ত ভূতের হাতে আমার প্রাণটা যাক। এত শখ আমার নেই ইন্দ্রজিৎ বাবু। আর আপনাকেও বলছি শুনুন, এই জঙ্গল এখন খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই জন্য নিজের প্রাণ হাতে করে বিপদের ঝুঁকি নেবেন না। আপনার ভালোর জন্যই বলছি আমি। প্রাণের ভয় ইন্সপেক্টর ইন্দ্রজিৎ পায় না ভুবন বাবু। বাই দ্য ওয়ে, আপনাকে একটা রহস্যজনক ঘটনার ব্যাপারে বলতে এসেছি। রহস্যময় ঘটনা? একটু খুলে বলুন তো। কাল রাতে আমার বাড়ির পেছনের দিকে একটা গাছের নিচে দেখলাম যে ও মাই গড, এই সাদা কাপড়ে কে দাঁড়িয়ে? রামু, রামু, কি হয়েছে বাবু? একবার দেখো তো,
গাছের নিচে সাদা কাপড়ে কে দাঁড়িয়ে আছে? কোথায়? গাছের নিচে সাদা কাপড়ে তো কেউ নেই ইন্দ্রজিৎ বাবু। যদি কেউ না থেকে থাকে তাহলে এই কুকুরটা কেন চিৎকার করছে? কুকুর? কোথায় কুকুর বাবু? আমি তো ওখানে কুকুর বা সাদা কাপড়ে কাউকেই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? এসব এসব কি বলছেন ইন্দ্রজিৎ স্যার? এসব কথা তো আমি আগে কখনোই শুনিনি। ঠিক আছে, আজ রাতে এসে নিজের চোখে সেটা দেখুন। ওই দেখুন ভুবন বাবু, গাছের নিচে সাদা ঘোমটা দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। কোথায়? আমার চোখে তো কিছুই পড়ছে না। সত্যি আপনি কিছু দেখতে পাচ্ছেন না? কিন্তু আমি, আরে তাই তো, কেউই তো নেই এখানে। এই সমস্ত ভুতুড়ে ঘটনা ইন্দ্রজিৎ বাবু, সাবধানে থাকবেন কিন্তু আপনি, খুব সাবধানে। আপনার ওপর কিন্তু ওনাদের খারাপ দৃষ্টি পড়েছে। আপনি বরং মাধবপুর ছেড়ে এখনই চলে যান। কিন্তু এই রহস্যের সমাধান না করে আমি এখান থেকে যাব না। ওই দেখুন ভুবন বাবু, কুকুরটা ডাকছে। কিন্তু আমি তো কোথাও কোনো কুকুরকে দেখতেই পাচ্ছি না। আমি এখন ওই কুকুরটাকে দেখতে পাচ্ছি। ইন্দ্রজিৎ বাবু, এটা তো সেই কুকুরটা। ইন্দ্রজিৎ বাবু, ওই কুকুরটা? ওই কুকুরটা মানে কোন কুকুরটা? আপনি কি এর আগে ওকে দেখেছেন? না না, মানে মানে হলো। কি হলো ব্যাপারটা? ভুবন বাবু কুকুরটাকে দেখে এইভাবে ভয় পেয়ে পালিয়ে গেলেন কেন? তার মানে ওই কুকুরটা আমায় কিছু দেখাতে চাইছে। এ তো মাধবপুরের ফরেস্ট, কিন্তু এই কুকুরটা এই পাথরের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে কেন? এ তো একটা সুড়ঙ্গ, এর ভেতরে কি আছে? আজ তুই খুব ভালো কাজ করেছিস। আজ তোর কারণে ইন্দ্রজিতের ভুতুড়ে ব্যাপারটা সত্যি বলে মনে হবে। আগের রাতে ঘোমটা পড়ে ভয় দেখিয়েছিলিস, আর আজকে তুই। সবই আপনার বুদ্ধির খেলা বাবু। চল এখন তাড়াতাড়ি সাদা শাড়িটা খুলে ফেল, আমাদের এখান থেকে বেরোতে হবে। এই তো রতিকান্ত বাবুর বাড়ির কাজের লোক রামু। ও মাই গড, ফরেস্ট ইন্সপেক্টর ভুবন ঘোষাল, এই সবের পান্ডা। কিন্তু ইন্দ্রজিৎ বাবু আমাদের এই সুড়ঙ্গের গল্পটা জানবেন কি করে? ওই কুকুরটা, ওই হয়তো যে কোনো সময় ইন্দ্রজিৎকে এখানে ডেকে নিয়ে আসবে। কুকুর? কোন কুকুর ওস্তাদ? আরে যে কুকুরটা আমাদের গাছ কাটার সময় দেখে ফেলেছিল। কিন্তু ওই কুকুরটাকে তো আমরা গুলি করে মেরে দিয়েছিলাম। ভুবন ঘোষাল, ব্যাপারটা কি? ইন্দ্রজিৎ বাবু, আপনি এখানে? ওই কুকুরটা যেটা বলতে চাইছিল সেটা আমার সামনে এবার পরিষ্কার। আপনি ভূত হয়ে মানুষদেরকে ভয় দেখান, আর আপনি রাতের অন্ধকারে বেআইনিভাবে গাছ কেটে পাচার করেন। কিন্তু এবার আপনাদের সবার খেলা শেষ। ওরে রামু, এই মুহূর্তে ইন্দ্রজিৎকে শেষ করে দে। হ্যান্ডস আপ! বেশি চালাকি করার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। আমায় ক্ষমা করে দিন ইন্দ্রজিৎ বাবু, অন্তত এবারের মতো। কোনো ক্ষমা নয়, এবার সোজা জেলে চলুন, কারণ আপনাদের মতো অপরাধীদের ওটাই আসল জায়গা। মাধবপুরের জঙ্গল থেকে চোরা কারবারিদের দল ধরা পড়ল, ভৌতিক রহস্যেরও সমাধান হলো। কিন্তু ওই কুকুরটা জঙ্গলে কোথাও অদৃশ্য হয়ে গেল, ওই রহস্যের কোনো সমাধান করা গেল না।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু বল্লভাচার্যকে আমার প্রণাম। আয়ুষ্মান ভব। কি হয়েছে মহারাজ, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, এক ভয়ঙ্কর রাক্ষস বিকট দন্তের অত্যাচারে আমাদের প্রতাপনগরীর সুখ শান্তি আজ প্রায় শেষ হতে চলেছে। কেন, কি করেছে বিকট দন্ত? তাহলে শুনুন। পালাও পালাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, বাঁচাও বাঁচাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, পালাও, বাঁচাও বাঁচাও। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। চলো, আজ আমি আমার ক্ষুধা তোমাদেরকে দিয়েই নিবারণ করব। আজ আবার আমাদের গ্রামের দুটো লোককে ধরে নিয়ে গেছে ওই বিকট রাক্ষস। চলো চলো, আমরা গিয়ে মহারাজ প্রতাপ সিংকে এই খবরটা দিয়ে আসি। মহারাজ, এই রাক্ষস বিকট দন্তের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি ওই অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন। না, আর নয়, আজ আমি নিজেই যাব ওই ত্রিচোর পর্বতে, ওই বিকট দন্তকে নিজের হাতে শেষ করতে। বিকট দন্ত, সাহস থাকলে গুহা থেকে বেরো। আজ আমার হাতেই তোর মৃত্যু লেখা রয়েছে। বেরিয়ে আয়, শেষবারের জন্য বলছি, বেরিয়ে আয়। রাক্ষস বিকট দন্ত কাউকে ভয় পায় না। ভালোই হয়েছে যে তুই নিজেই আজ চলে এসেছিস, কারণ আজকের পর থেকে আমি এই প্রতাপনগরীর রাজা হব, আর তারপরে নিজের ইচ্ছে মতো প্রজাদেরকে ধরে ধরে আমার প্রজাদের ওপর অত্যাচার করার জন্যে তোর হাতটাই যে আর থাকবে না রাক্ষস। আমার এই অগ্নিবাণের তাপে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। তোর ওই তুচ্ছ বানে আমার কিচ্ছু হবে না প্রতাপ সিং। এবার দেখ আমি কি করি। আমায় মারতে এসেছিলিস তাই না? কি হলো, এবার নিজেই পিছপা হয়ে পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় গেল তোর বীরত্ব? আমি বিকট দন্তকে মারতে পারিনি বল্লভাচার্য, আমি মারতে পারিনি, পরাজিত হয়েছি। হতাশ হবেন না মহারাজ, হতাশ হবেন না। আমি ওই বিকট দন্তের অত্যাচার থেকে আপনার এই প্রতাপনগরীকে আমি রক্ষা করব। আমি জানি এই কাজ একমাত্র আপনিই করতে পারেন, কারণ রাজপুরোহিত ত্রিলোক শাস্ত্রী আমায় এই কথা বলেছেন। চিত্রকূট পাহাড়ের পেছনে সুরক্ষা মহল আছে, সেখানেই রয়েছে রাক্ষস বিকট দন্তকে মারবার এক মহাগদা। সেই গদাকে দুটি মহারাক্ষস সর্বদা পাহারা দিচ্ছে। প্রথমে ওই দুজনকে মারতে হবে, তারপরেই আনতে হবে সেই গদা। আর এই কাজ শুধু সেই করতে পারে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর।
এই জন্যই আমি আপনার কাছে এসেছি, কারণ আপনার মতো শ্রেষ্ঠ বীর এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি একটুও বিচলিত হবেন না। আমি ওই দুটি ভয়ঙ্কর রাক্ষসকে বধ করে ওই বিশাল মহাগদাকে নিয়ে আসব। যদি তোমরা দুজন আমার হাত থেকে বাঁচতে চাও তো সরে যাও। ওই মহাগদা আমাকে নিয়ে যেতে দাও। আমরা বেঁচে থাকতে এই গদাটাকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, কেউ না। আর যদি বেঁচেই না থাকো তবে তোমাদের অস্ত্র ধ্বংস হয়ে গেছে, এবারে তোমাদের পালা। এবার আমার হাতে বিকট দন্তের মৃত্যু সুনিশ্চিত। এবার এই গদার প্রহারে আপনাকে বিকট দন্তকে হত্যা করতে হবে। বল্লভাচার্য, মনে রাখবেন, এই গদার নিশানা যদি একবার ভুল হয় তবে বিকট দন্তকে আর কিন্তু মারা যাবে না। আর বিকট দন্ত এইভাবে বেঁচে থাকলে আমার রাজ্য আর রাজ্যবাসীরা যে শেষ হয়ে যাবে বল্লভাচার্য। বিকট দন্তের বধ আমি করব মহারাজ। তিলক শাস্ত্রী মহাশয়, আপনি আমায় আশীর্বাদ করুন। বিজয়ী ভব। বিকট দন্ত, আমি আসছি। কে তুই মূর্খ? তুই জানিস না আমার এখানে আসা আর মৃত্যুকে আহ্বান জানানো একই বিষয়? আমার নয়, আজ মৃত্যু তোমার হবে বিকট দন্ত। এই দেখো, তোমায় মারবার জন্য আমি কি এনেছি। হ্যাঁ, এই গদা তুই কোথায় পেলি? এটা তো আমার রাক্ষস মহলে রাক্ষসরা পাহারার মধ্যে রেখেছিল। ছিল, কিন্তু এখন আর নেই, কারণ ওই দুটো রাক্ষসকে মেরে আমি এই গদা নিয়ে এসেছি। এবার এই গদা দিয়ে আমি তোমাকে মারবো। আমায় মারার আগে আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। তোমার কোনো শক্তি কাজ করবে না বিকট দন্ত, কারণ অন্যায়ের অন্ত তো হবেই। কিরে লালটু বল্টু আকাশ, আজ তোদের স্কুল কেমন হলো? জানো তো বরুণ জেঠু, আজ আমাদের ইংরেজি স্যার ভিনটেজ কার নিয়ে কথা বলছিলেন। বলছিলেন আমাদের শহরেও নাকি এবার ভিনটেজ কারের প্রদর্শনী হবে।
তাই নাকি? তা কবে হবে? প্রদর্শনীর তারিখ এখনো ফাইনাল হয়নি, হলেই স্যার আমাদের জানাবেন। ভিনটেজ কার ব্যাপারটা কি গো? কিছুই না, আসলে পুরনো শৌখিন গাড়ি যেগুলো মূলত ওই 1919 থেকে 1930 সালের মধ্যে তৈরি হয়েছে তাদেরকে ভিনটেজ কার বলা হয়। দেখেছো জেঠু, দেখেছো কি মারাত্মক ভাবে গাড়িটা চালিয়ে চলে গেল? যদি কারো বিপদ হতো একবার বলো। তোর এই বিপদের কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল রে আকাশ। কি কথা বলুন জেঠু? সে এক ভয়ঙ্কর ঘটনার কথা, যার সাথে জড়িয়ে আছে আমারই কেনা একটা পুরনো গাড়ি। পুরনো গাড়ি? তার সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর ঘটনা? কি সেই ঘটনা? বলো না বরুণ জেঠু, প্লিজ বলো না। ওরে বলবো, সব বলবো, কিন্তু এখন নয়। আজ সন্ধেবেলা ক্লাবে আয়, তারপর আমার গল্প বলার আসরে তোদের সেই ভয়ঙ্কর ঘটনার কথা বলবো। সত্যি বলবে তো? হ্যাঁ রে বাবা, বলবো। এবার সেই ভয়ঙ্কর ঘটনাটা একবার বলো বরুণ জেঠু। সেবার আমি পোস্ট অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে সাগরদ্বীপ বলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সাগরদ্বীপ? হ্যাঁ রে, সমুদ্রের পাড়ে ছোট্ট একটা শহর সাগরদ্বীপ। অত সুন্দর সমুদ্র সৈকত আমি খুব কমই দেখেছি। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো যেন ভেসে আসছে কোন সে অজানা দেশ থেকে গর্জন করতে করতে। তা যাক সে কথা, এবার আসল কথায় ফেরা যাক। ওই সাগরদ্বীপে থাকবার সময় আমার মনে গাড়ি কিনবার একটা তীব্র ইচ্ছা তৈরি হয়, কিন্তু আমি তখন বুঝতে পারিনি আমার এই ইচ্ছাই আমাকে এক ভয়ঙ্কর বিপদের মাঝে দাঁড় করাবে। গাড়ি কেনার সঙ্গে বিপদের কি সম্পর্ক বরুণ জেঠু? আমি একটু অনুমান করতে পারছি জেঠু কি বিপদের কথা বলতে চাইছে। বল দেখি। অ্যাক্সিডেন্ট? ওই গাড়ি কিনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার, তাই তো? না, সে তো হয়েই থাকে, কিন্তু আমার সঙ্গে যা হয়েছিল সেরকম ঘটনা অন্য কারো সাথে হয়েছে কিনা আমি জানি না। কি হয়েছিল বরুণ জেঠু? আমি তখন একটা গাড়ি কিনবো বলে খোঁজ খবর চালাচ্ছি, হঠাৎ সস্তায় একটা পুরনো গাড়ির খোঁজ পেলাম। কার কাছ থেকে খোঁজটা পেলে? ওখানকারই এক গাড়ি ব্যবসায়ী মৃদুল বাবুর কাছ থেকে। এত কম দামে এত ভালো কন্ডিশনের গাড়ি আপনি কোথাও পাবেন না বরুণ বাবু, তাই এই নিয়ে আর বেশি চিন্তা ভাবনা না করে গাড়িটা নিয়ে নেন। মনে রাখবেন, এটা কিন্তু কোনো সাধারণ গাড়ি নয়, একেবারে যাকে বলে খাঁটি বিদেশি গাড়ি, জার্মান মেড। এটা জার্মান কার? হ্যাঁ, এই নিন গাড়ির চাবি। গাড়ির চাবিটা হাতে পেয়েই ভাবলাম ওই গাড়িতে করেই একদিন গোটা সাগরদ্বীপটা ঘুরে দেখব, কিন্তু আমার গাড়ি চালানোর হাত তো অত ভালো নয়, আর তাছাড়া গাড়ি চালানোর অভিজ্ঞতাও খুব কম। তাই একজন ভালো ড্রাইভারের খোঁজ করছিলাম। তারপর একদিন হঠাৎ সকালবেলা আমার হোটেলের ঘরের কলিং বেলটা বেজে উঠল। আসছি। আপনাকে তো ঠিক। আমি শ্যামলাল, বরুণ বাবু। হ্যাঁ বলুন, কি ব্যাপার? মৃদুল বাবু বললেন আপনি নাকি একজন ভালো ড্রাইভার খুঁজছেন। ও হ্যাঁ, আসুন ভেতরে আসুন। বেশ কিছুদিন ধরেই আমি একজন ভালো ড্রাইভার খুঁজছি। যাক, মৃদুল বাবু যখন পাঠিয়েছেন তখন আর চিন্তার কিছু নেই। শ্যামলাল বাবু, আপনি আজ বিকেলেই চলে আসুন, তারপর গাড়ি করে পুরো সাগরদ্বীপটা ঘুরবো। আশা করি আপনি এখানকার সব জায়গায় চেনেন। আরে আমার জন্ম কর্ম সব এই সাগরদ্বীপেই, বুঝলেন বরুণ বাবু। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। সত্যি মৃদুল বাবু আমার জন্য একেবারে ঠিক লোককেই পাঠিয়েছেন। তাহলে আমি এখন উঠি বরুণ বাবু? না, এক্ষুনি উঠবেন কেন? একটু গরম গরম চা খেয়ে যান। না, তার আর প্রয়োজন নেই। সত্যি বলতে কি, এই সকালবেলা চা খাওয়ার অভ্যেসও আমার একেবারেই নেই, কিছু মনে করবেন না। হ্যাঁ, তারপর তুমি বিকেলে গাড়ি করে পুরো সাগরদ্বীপটা ঘুরে দেখলে বরুণ জেঠু? মানুষের সব ইচ্ছা কি পূরণ হয় আকাশ? নাকি মানুষ যা ভাবে তাই সব সময় হয় না তো। আমার বেলা তো হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। কেন, শ্যামলবাবু বিকেলে আসেননি? এসেছে, আর গাড়ি চালিয়ে আমাকে সাগরদ্বীপের বেশ কিছু সুন্দর জায়গা ঘুরিয়েও দেখিয়েছে, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে লোকটা ড্রাইভার পরিচয় দিয়ে আমার কাছে এসেছে, গাড়ি চালিয়ে আমাকে ঘোরাচ্ছে,
সে আসলে ড্রাইভার নয়, অন্য কেউ। মানে শ্যামলাল বাবু ড্রাইভার নয়, তাহলে কে? ওরে আগে সবটা শোন, তারপরে নিজেরাই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ঠিক আছে, তুমি বলো না জেঠু, আমরা মন দিয়েই শুনছি। হ্যাঁ বলছি শোন, গাড়িতে করে ঘুরতে ঘুরতে তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আকাশেও তারা ফুটেছে, চাঁদের আলোয় আরো রহস্যময় হয়ে উঠেছে সমুদ্র সৈকত। সমুদ্রের পাড় ধরে হু হু করে আমার জার্মান কার চালাচ্ছে শ্যামলাল, আর আমি গাড়ির জানলায় মুখ রেখে উপভোগ করছি সমুদ্রের রহস্যময় অপার সৌন্দর্য। সন্ধ্যের সমুদ্রের হাওয়া কেমন লাগছে বরুণ বাবু? দারুণ দারুণ। আজকের দিনটা আমি জীবনে কখনো ভুলবো না শ্যামলাল বাবু, জীবনে সত্যি কোনোদিন ভুলবো না। সত্যি ভুলবেন না বরুণ বাবু, সত্যি ভুলবেন না। কি হলো হঠাৎ এমন ভাবে কথাটা বললেন কেন আপনি? কেমন ভাবে বললাম? না, কেমন যেন কানে খুব অদ্ভুত শোনালো। অদ্ভুতের কি আছে বরুণ বাবু, আমার গলাটাই তো এরকম। এ কি হঠাৎ গাড়ির স্পিড এত বাড়িয়ে দিলেন কেন? স্পিডেই তো মজা বরুণ বাবু, স্পিডেই তো মজা। এ কি আপনি? আমি শ্যামলাল বরুণ বাবু, আমি শ্যামলাল, কিন্তু আমি ড্রাইভার নই। যে গাড়িতে আপনি বসে আছেন সেটা আসলে আমার সব থেকে প্রিয় জার্মান কার। কি এটা আপনার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, এ আমার গাড়ি, এ গাড়ি আমার। এ কি, আপনি গাড়িটা কোন দিকে নিয়ে যাচ্ছেন? যেদিকে নিয়ে গেলে আর কেউ ফেরে না বরুণ বাবু, কেউ আর ফেরে না, যেভাবে আমিও আর ফিরিনি। জানেন, সেদিন আমিও আপনার মতোই এই সমুদ্রের পাড়ে গাড়ি করে ঘুরছিলাম, মনে কত আনন্দ ছিল আমার, কিন্তু জানতাম না যে গাড়িতে চড়ে এত আনন্দ করছি সেই গাড়িতেই লুকিয়ে আছে আমার মৃত্যুর কারণ। এসব এসব কি বলছেন আপনি? এসব কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলছি সত্যি বলছি। সেই সত্যিটা এবার আপনিও বুঝতে পারবেন। গাড়ি থামান শ্যামলাল বাবু, গাড়ি থামান প্লিজ, বলছি গাড়ি থামান। এ গাড়ি যে আর থামবে না বরুণ বাবু, এ গাড়ি আর থামবে না। না, যেভাবেই হোক আমাকে এই গাড়ি থেকে বেরোতেই হবে। পরের দিন যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। তারপর ওই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে ওই গাড়ির কথা আমি সংবাদপত্রে লিখি। আমার লেখা পড়ে পুলিশ তদন্ত শুরু করে, গাড়িটাও সমুদ্রের তলা থেকে উদ্ধার করে। তদন্তের শেষে জানা যায় শ্যামলাল বাবুকে মেরে ফেলবার জন্য ওই গাড়ির ব্রেকের তার কেটে দিয়েছিল শ্যামলাল বাবুরই ভাই রতনলাল, আর তাই সেই গাড়িতেই অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় শ্যামলাল বাবুর। তাই ওনার অতৃপ্ত আত্মা চেয়েছিল আমাকেও শেষ করে দিতে, কিন্তু পারেনি। সত্যি তোমার সাহসের প্রশংসা করতে হয় বলুন জেঠু, মৃত্যুকে অত কাছ থেকে দেখেও তুমি সেদিন সাহস হারাওনি। মনে রাখবি, সাহস আর বুদ্ধি মানুষকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে, যেভাবে সেদিন আমাকে রক্ষা করেছিল। কি তাই না?